ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব, দিল্লিতে তথ্য উপদেষ্টার সাথে আচরণে অসন্তোষ প্রকাশ, ব্যবস্থা নেবে ঢাকা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। যানজট ও ট্রাফিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর, গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠার পথে এগিয়ে নেওয়ার আহ্বান। দুবাইয়ে আটক বেনজিরের বিরুদ্ধে শাপলা চত্বর হত্যা সহ 10 মামলার তদন্ত চলছে, বিচারে কঠোর অবস্থানে থাকবে প্রসিকিউশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে দিল্লি এয়ারপোর্টে বাধা দেয়া ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ ও অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক মন্তব্য করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে রবিবার ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দিল্লি এয়ারপোর্টে নামার পরই ভারতের নজরদারি তালিকা অনুযায়ী তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। করা হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। কূটনৈতিক চিঠি দিয়ে আগেভাগেই জানানোর পরও প্রধানমন্ত্রীর এই উপদেষ্টাকে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে ভারতীয় ইমিগ্রেশন অনুমতি দিলেও পাসপোর্ট ফেরত নিয়ে দেশে চলে আসেন তিনি। এ ঘটনায় সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বান্ধেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয় তীব্র প্রতিবাদ ও নিন্দা। প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লি বিমানবন্দরে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, এ ঘটনা কোনোভাবেই কাম্য না। তিনিও জানান প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। যে ঘটনাটি ঘটেছে এটা ঘটনাটি অবশ্যই ইটস নট ওয়েলকামিং। উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইভেন্টস টু হ্যাপেন, বাট আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। আগে তো আমাদের মিনিস্ট্রি, আমাদের রেসপেক্টিভ ডিজি এটা জানতে হবে ঘটনাটা কি ঘটেছে, ভারতের ইমিগ্রেশনে কি হয়েছে সেটা আমাদের ডিজি আগে জানুক, সব ইনফরমেশন নেক, তারপরে যেই আমাদের যে পদক্ষেপ নেওয়া সেটা মন্ত্রণালয় থেকে নেওয়া হবে। অন্যদিকে সোমবার দুপুরেই কলম্বো হয়ে ঢাকা ফেরত আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামত নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে। দেশে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতাও প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন দেশের টেলিভিশনগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা প্রধানরা। দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, আলোচনার পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ। আমরা যারা মিডিয়া, আমরা যারা সাংবাদিক, আমরা যেন সত্যিকার অর্থে সাংবাদিকতাটাই করি। আমাদের কাছ থেকে কোনো ওই যে আগের মতো দলীয় সাংবাদিকতার নামে সরকারের তোয়াজ তোষামত এগুলো মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা এবং আমরাও সেভাবেই কথা বলেছি। উনি ওনার দলের জন্য কিংবা ওনার পক্ষে নিউজ করতে হবে সেটা উনি বলেননি, কিন্তু উনি একটা জিনিস শেষে বলেছেন যে আসুন আমরা সবাই দেশটার জন্য ভালো কিছু একটা করি। বৈঠকে টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন ধরনের সুরক্ষার যে প্রয়োজন, কিছু আইনি সুরক্ষার প্রয়োজন রয়েছে এবং গণমাধ্যম যাতে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারে সে ধরনের একটা ইতিবাচক পরিবেশ রচনার ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এই বিষয়টি প্রধানমন্ত্রী খুবই মনোযোগ দিয়ে শুনেছেন দীর্ঘ সময় ধরে। আমরা যারা টেলিভিশনে কাজ করি তাদের ব্যাপারেই কথা হয়েছে এবং মূলত যেটি হয়েছে, যেটা প্রথমত হচ্ছে যে ওয়েস্ট বোর্ডটা তৈরি করা টেলিভিশনের কর্মীদের ক্ষেত্রে, তাদের চাকরির নিরাপত্তাটা, এবং পাশাপাশি যেটি হচ্ছে যে গণমাধ্যমকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার বিষয়টা,
এবং যে কোনো আমরা রিকোয়েস্ট করেছি যত দ্রুত সম্ভব একটি মিডিয়া কমিশন গঠন করার মাধ্যমে যেন একটি রেগুলেটরি বোর্ড তৈরি করতে পারে। প্রধানমন্ত্রী প্রেস সচিব জানান, অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। আমাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো, মানবিক মূল্যবোধগুলো, এই বোধগুলো জাগিয়ে তোলা দরকার। আমাদের মধ্যে আমাদের সামাজিক বোধগুলো আমাদের মধ্যে জাগ্রত করা দরকার। এক্ষেত্রেও মিডিয়ার একটি বড় ভূমিকা আছে। তো দীর্ঘ সময় ধরে উনি খোলামেলা কথা বলেছেন, উনি কথাগুলো শুনেছেন এবং উনি বলেছেন যে আগামী দিনগুলোতেও এভাবে মিডিয়ার সঙ্গে, গণমাধ্যমের সঙ্গে উনি কথা বলবেন, মত বিনিময় করবেন, কথা শুনবেন, কথা বলবেন। আগামী 18 জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী যানজট নিরসনে মহাখালীর বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাচলে ও গুলিস্তান ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে ও সায়দাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বাস র্যাপিড ট্রানজিট BRT প্রকল্পের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে আলোচনা হয়। তৃতীয় এই সভায় দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হয়। এ সময় মহাখালী, গুলিস্তান, ফুলবাড়িয়া ও সায়দাবাদ বাস টার্মিনালের চাপ কমাতে নতুন করে অস্থায়ী ডিপো নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, রাজধানীর পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলার মধ্যে আনতেই এই সিদ্ধান্ত হয়। শুধু বাস টার্মিনাল নয়, বড় সমস্যা ফুটপাত দখল করে থাকা হকারদের নিয়েও এসেছে নতুন বার্তা। BRT প্রকল্প বাতিল না করে এর সর্বোচ্চ ব্যবহারে নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। বিকল্প যে আসলে এখানে যে স্কুল অফ থট আছে আমি বলবো, কারণ এক পক্ষ চাচ্ছে এটাকে একেবারে ডিসমেন্টেল করে দেওয়া, আর এক পক্ষ চাচ্ছে এটাকে ইমপ্রুভড হাইওয়ে হিসেবে ইউজ করা, অনেকটা এক্সপ্রেস লেনের আদলে, যেটা আমরা এখন ঢাকা সিলেট যেমন এক্সপ্রেসওয়ে দেখছি বা ঢাকা চট্টগ্রামের একটা প্রস্তাবনা আছে, এবং আরেক পক্ষ আছে এটাকে BRT আদলেই চালানো। যত তার দ্রুত সম্ভব আমাদেরকে অন্তত সায়দাবাদ বাস টার্মিনাল, যেটাকে আমাদের এটার মধ্যে যেহেতু এর আগে আপনারা জানেন যে ঈদের আগে পরিবহন মালিক শ্রমিকরা একটা সময় নিয়েছিল আগামী 15 তারিখ পর্যন্ত, জুলাই। এই 15 তারিখের মধ্যে যাতে এটা একটা ডিসিপ্লিনে আমরা আনতে পারি, এর মধ্যে যাতে সায়দাবাদ টার্মিনালে যদি কোনো কাজ বাকি থাকে সেগুলো যাতে আমরা ঠিক করে ফেলি। দেশের গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না পারার দায় বিগত সরকারের, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, মিডিয়া পুনর্গঠনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন অপরিহার্য। অন্যদিকে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের দাবি জানিয়েছেন সম্পাদক ও সাংবাদিক নেতারা। গ্যালমান শফির রিপোর্ট। অনুষ্ঠানে গেল 17 বছরের আওয়ামী শাসনামলে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ ও সাংবাদিক নির্যাতনের বিভিন্ন অভিযোগ ও তথ্য তুলে ধরেন সম্পাদক ও সাংবাদিক নেতারা। ফ্যাসিবাদের দোসররা আবার ফিরে আসতে শুরু করেছে। কোথাও কোথাও আমি সরকারের নমনীয়তা লক্ষ্য করছি। আমাদের মন্ত্রী মহোদয় এখানে আছেন, আমরা দেখি আমাদের নির্যাতিত সাংবাদিকদের পাশে কিন্তু আমাদের অনেকে দাঁড়ান না। আমরা 16 বছরের পচা দুর্গন্ধময় ফ্যাসিবাদ 2.0 প্রতিষ্ঠা করা জার্নালিজমকেও ভুলি নাই, ইনশাল্লাহ ভুলবো না। আমরা তাহির জামান প্রিয় সহ যত সাংবাদিক ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরতে যে ভিডিও, তার ক্যামেরা তাক করতে যে মারা গিয়েছেন, আমরা কাউকে ভুলি নাই। বাংলাদেশে আমরা ভুলার সংস্কৃতি আর তৈরি হবে না। হাসিনার প্রতিহিংসার চরিতার্থ করার জন্য আমাদের সঞ্চালক মহোদয়, আপনি নিজেও আমার সহকর্মী ছিলেন, সাপ্তাহিক বিচিত্রা আপনি ছিলেন, দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস এবং সাপ্তাহিক বিচিত্রা, পাক্ষিক আনন্দ বিচিত্রাকে বন্ধ করে দেওয়া হয়। সেটা হাসিনার নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে এটা বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়া হয়েছে কারণ দৈনিক বাংলা সবসময় প্রগতিশীল আন্দোলনের সঙ্গে ছিল। এ সময় NECর যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান অভিযোগ করেন, স্বাধীনতার পর মানুষের অধিকার ক্ষুণ্ণ করার ইতিহাস আওয়ামী লীগই তৈরি করেছিল। যে সংবাদপত্রের প্রতি বা মিডিয়ার প্রতি যে অসহিষ্ণুতা, এটা শেখ পরিবারের জিনের মধ্যে আছে। এটা আমি বলেছিলাম এই কারণে যে শেখ সাহেব সংবাদপত্র ধ্বংস করেছিলেন, তার কন্যা
শেখ হাসিনা সংবাদপত্রে মিডিয়াকে কি করেছে আপনারা জানেন। এই রাষ্ট্র ব্যবস্থার আমরা পরিবর্তন চাই, এবং এই পরিবর্তন চাইতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ। গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। বৈচিত্র্যের যে একটা সম্মিলিত অবস্থান, আমরা যদি সেটাকে একবার দাঁড় করিয়ে ফেলতে পারি এবং সেখানে যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা কমিশন, যার একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি থাকবে, এবং এরকম একটা অভিভাবকত্বের জায়গায় যদি একবার আমরা দাঁড় করিয়ে ফেলতে পারি, তাহলেই কিন্তু উন্নত দেশগুলিতে যেমন করে এই ধরনের কর্তৃত্ব গ্রহণযোগ্য, জনগণের কাছে গ্রহণযোগ্য, পেশাজীবীদের কাছে গ্রহণযোগ্য হয়ে দাঁড়ায় এবং সকল সমস্যার সমাধানের একটা আশ্রয়স্থল হিসেবে কাজ করে তা আমরা করতে পারবো। যে 16ই জুন যারা কৃষ্ণ দিবস তৈরি করেছিল, বিপরীতে 16ই জুনকেই আমরা দাঁড় করতে পারি গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামোর দিন। সম্ভবত ফ্যাসিবাদ এবং স্বৈরতান্ত্রিক মানসিকতার বিপরীতে গণতান্ত্রিক মূল্যবোধের এর চাইতে কোনো মধুর প্রতিশোধ আর হতে পারে না। গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা, জবাবদিহিতাও সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দুবাই আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে। তার বিচারে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালে বেনজির আহমেদের বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ 10টি মামলার তদন্ত চলছে বলেও জানান তিনি। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 জনকে হত্যা মামলার রায় ঘোষণার জন্য 28 জুন দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আর জানাচ্ছেন রকুনুজ্জামান। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-200 লোক টোকায় নিয়ে আসবো আমরা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে। দেশের পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ 3টি পদে 1 দশকেরও বেশি সময় ধরে দায়িত্বে থাকা নানা ঘটনার বারবার আলোচনায় এসেছেন বেনজির আহমেদ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বেনজির আহমেদকে দেশে ফেরানো ও বিচারের মুখোমুখি করা বিষয়ে ব্রিফিং করেন। তিনি কত সম্পদের মালিক, কত ফ্ল্যাট, কত জায়গা, কত জমি, এবং তার স্ত্রীর নামে, তার সন্তানদের নামে। শাপলা চত্বর সহ 10টি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর, যার সবকটিতেই সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বেনজির আহমেদ। 7 থেকে 10টি মামলার তদন্ত চলমান আছে, যেগুলোতে প্রত্যেকটার মধ্যে তার সরাসরি সম্পৃক্ততা আছে। তিনি পুলিশ কমিশনার হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি র্যাবের প্রধান হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি যখন পুলিশের প্রধান ছিলেন, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অসংখ্য অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি আরও যেটা জড়িত ছিলেন, বাংলাদেশের ইতিহাসে যে কয়টি বিতর্কিত নির্বাচন হয়েছে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে, প্রত্যেকটি নির্বাচনে তার বিতর্কিত ভূমিকা ছিল, এবং তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। ট্রাইব্যুনালে হাজির করতে বেনজির আহমেদকে ফেরত পাঠানোর জন্য দুবাই সরকারকে অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। আমাদের যে পুলিশের একটা সংস্থা আছে, যার মাধ্যমে রেড নোটিশ পাঠানো হয় বা কালার কোডের নোটিশ পাঠানো হয়, আমরা অলরেডি আমাদের ওয়ারেন্টের কপি তাদেরকে দিয়ে দিয়েছি। আমরা বিশ্বাস করি যে হয়তো ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে ইতিমধ্যে অনুরোধপত্র দেওয়া হয়ে গেছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলিসহ 2টি হত্যা মামলার রায় আগামী 28 জুন ঘোষণা করবে ট্রাইব্যুনাল 1। তখনকার কিছু আমাদের পুলিশ কর্মকর্তা বলেন, যাই বলেন, যে তারা কয়েকজন, যদিও এই বাহিনীর সকলে না, কয়েকজন আসলে এত উন্মাদ ছিল, তারা মানুষ খুন করে মনে হয় আনন্দ পেতেন। তো সেই কথাগুলো আমরা বলেছি। আমরা বিশ্বাস করি যে আমাদের আর্গুমেন্ট ট্রাইব্যুনাল গ্রহণ করেছে এবং আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি তার। এই নিয়ে দ্বিতীয়বারের মতো দেয়া হলো মামলার এই রায়ের তারিখ। এর আগে 4 মার্চ এই মামলার রায় ঘোষণার কথা থাকলেও নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য প্রসিকিউশন সময়ের আবেদন করে। এ রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট 5 জন আসামি। আসামিদের মধ্যে মাত্র 1 জন সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার আটক আছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
ইসলামী ব্যাংকের নিয়মিত কার্যক্রম সচল রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। গ্রাহকদের আস্থা দ্রুত ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তারল্য সংকট কাটাতে আরও 2,500 কোটি টাকা ঋণ নেওয়ার কথা জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। এদিকে সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল সহ 7 দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। শুভ মাহফুজের রিপোর্ট। নানা ঘটনার পর রবিবার রাতে ইসলামী ব্যাংকের সদ্য নিযুক্ত চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও পরিচালনা পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপরই সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। সোমবার দুপুর 12:30টার পর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন মোহাম্মদ জহির হোসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করবেন তিনি। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান 1 সদস্য বিশিষ্ট। আমানতকারী ও গ্রাহকদের ইসলামী ব্যাংকের প্রতি পুনরায় আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ সদস্যদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা হবে। আমাদের দেশের 90% লোক মুসলমান, তো তারা ইসলাম ধর্মাবলম্বী, তাদের একটা ব্যাংক থাকবেই। সেই ব্যাংকটা হলো এই ইসলামিক ব্যাংক। এই ইসলামিক ব্যাংকের সার্ভিস যাতে চালু থাকে এবং সঠিক থাকে, নির্বিঘ্ন থাকে, এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক হিসাবে সবারই দায়িত্ব। এখন ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে না, গ্রাহকদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। এই চেয়ারম্যান যখন বাতিল হয়ে গেছে, কাজে সাধারণভাবে আমাদের সেই গ্রাহকদের আস্থা ফিরে আসার কথা। আমরা আজকের অভিজ্ঞতা আমরা দেখছি যে অনেকে এসে লাইন দিয়েছে টাকা উঠানোর জন্য, যখনই শুনছে যে চেয়ারম্যান বাতিল হয়ে গেছে, অনেকেই আবার কিন্তু ফেরত চলে গেছে। এদিকে সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল সহ 7 দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে জনাব ওমর ফারুক খানকে দায়িত্ব দেওয়ার পরে ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ফিরে পেয়েছে। অল্প সময়ের মধ্যে প্রায় 25,000 কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করতে সক্ষম হয়েছে। অথচ ব্যাংকটিকে আবার ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এস আলমের পাচার করা টাকা ফিরিয়ে আনার দাবিও জানান তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামী ধর্ষণের পক্ষে নাকি বিপক্ষে সেই প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার জাতীয় সংসদে ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়েছে তা দিয়ে 24টি পদ্মা সেতু তৈরি করা যেত। সংসদে দুর্নীতি দমন কমিশন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন খাতের ব্যয় নির্বাহের জন্য মঞ্জুরি বরাদ্দ এবং ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় একথা বলেন তিনি। ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা বলেন, ব্যবসা না থাকার পরও শুধু রাজনৈতিক বিবেচনায় ঋণ দিয়ে ব্যাংক থেকে অর্থ লুটপাট হয়েছে। জামাতের এমপি শফিকুল ইসলাম অভিযোগ করেন, দুদক এখন দন্তহীন বাঘে পরিণত হয়েছে। দেশ থেকে 18 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এরপরও বিএনপির কিছু মন্ত্রী এমপি পরিবারের নামে নামকরণ ও দুর্নীতিতে ব্যস্ত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, আইন সংশোধনের মাধ্যমে দুদককে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করবে সরকার। কিন্তু জামাত আসলে কি চায় সেই প্রশ্নও তোলেন তিনি। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব একটা স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, জিশান নিখোঁজ হওয়ার 19 ঘন্টা পার হয়ে গেল, সরকার এখনো উদ্ধার করতে পারেনি। কি তো সেজন্য 19 ঘন্টা পার হওয়ার পরে মাননীয় স্পিকার সরকার কি করেছে সেই বয়ানটা দিয়েছিলাম। এইটা সরকারের পক্ষে দায়িত্ব। এখন কালকে আমি বুঝিনি আসলে তারা কি দর্শনের পক্ষে কথা বলেছে না বিপক্ষে কথা বলেছে। আইনে কিন্তু ডেফিনেশনে উচ্চ দুর্নীতিও নাই, নিম্ন দুর্নীতিও নাই। দুর্নীতি এবং দুর্নীতি একই ডেফিনেশন। এখানে দুর্নীতি ছোট হয় না, বড় হয় না। যেমন দর্শন ছোট হয় না, বড় হয় না, সবই সমান। রামিসা আর জিশান সবই সমান দর্শনের ক্ষেত্রে। মানে স্পিকার একটার বিচার চাইবে আর একটা চাইবে না, তা হয় না।
যুক্তরাষ্ট্র ইরান প্রসঙ্গ। যুদ্ধবন্ধে অবশেষে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ৩৯ দিনের যুদ্ধ এবং ৬৭ দিনের যুদ্ধবিরতির পর এই স্থায়ী সমাধানে পৌঁছাতে পেরেছে দেশ দুইটি। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিক চুক্তি হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরান সরকার এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রস্তাবিত এই শান্তি চুক্তিতে রয়েছে তেহরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। পাল্টাপাল্টি হামলা, ধ্বংসযজ্ঞ আর রক্তপাত থেকে অবশেষে শান্তির পথে কাঙ্ক্ষিত চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। টানা ৬৭ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির পর চূড়ান্ত চুক্তির বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র, ইরান এবং যুদ্ধবন্ধে মধ্যস্থকারী দেশ পাকিস্তান। আর এই শান্তি চুক্তি আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে সই হবে সুইজারল্যান্ডের জেনেভায়। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সেটির চূড়ান্ত অনুমোদন দেবে। তেহরান ও ওয়াশিংটনের চুক্তির বিষয়টি সোমবার ভোরে প্রাথমিকভাবে নিশ্চিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে চুক্তি সম্পূর্ণ হওয়ার বিষয়টি জানিয়ে লেখেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে টোলমুক্ত এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হলো। ইরানের সংবাদ মাধ্যম ও সরকারের পক্ষ থেকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি চুক্তির তথ্য নিশ্চিত করেন। চুক্তিতে অন্তত 14টি শর্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরানকে ছাড় দিতে হচ্ছে পরমাণু সহ বেশ কয়েকটি বিষয়ে। চুক্তি অনুযায়ী মধ্যপ্রাচ্যে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। 30 দিনের মধ্যে ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পাশাপাশি তুলে নেওয়া হবে মার্কিন বাহিনী। ইরানের ব্যবস্থাপনায় খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। ইরানের অবরুদ্ধ হয়ে থাকা $24 বিলিয়ন সম্পদ ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র। ইরানের উপর থেকে তুলে নেওয়া হবে সব ধরনের নিষেধাজ্ঞা। চুক্তিতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইরান। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি না করা এবং নতুন নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতিও আছে যুক্তরাষ্ট্র তেহরান শান্তি চুক্তিতে। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সহ বিশ্বের অনেক দেশের নেতারা যুক্তরাষ্ট্র ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছেন। এই চুক্তির মাধ্যমে আগামী 60 দিনের মধ্যে আরও একটি চুক্তিতে যাবে তেহরান ও ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিকে কৌশলগত পরাজয় হিসেবে দেখছে ইসরায়েলি ইরানপন্থীরা। শেষ পর্যন্ত চুক্তিটি মধ্যপ্রাচ্যে কতটা শান্তি ফিরিয়ে আনে সেটি এখন দেখার বিষয়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমন ও সংঘাত অবসানের আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক উন্নয়নে অবদানকারী সব পক্ষ ও সহায়তাকারীদের প্রচেষ্টার প্রশংসাও করে। বাংলাদেশ আশা করে চুক্তিটি সরল বিশ্বাসে বাস্তবায়ন এবং টেকসই হবে। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে বিশ্বাস করে বাংলাদেশ। সেই সঙ্গে প্রত্যাশা করছে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত ইস্যু সমাধানের। পর্যাপ্ত টিকা ও স্বাস্থ্যসেবার মধ্য দিয়ে হাম সংক্রমণ পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। যদিও এদিন হাম ও উপসর্গে আরও 4 জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে 1036 শিশু। বিশ্ব তামাক মুক্ত দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, সমাজ রক্ষায় তামাকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুব সমাজ নেশামুক্ত না হলে বরাদ্দ বাড়িয়েও সফলতা মিলবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ বিশ্ব তামাক মুক্ত দিবস 2026 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সবাইকে দীর্ঘজীবী করুন। বক্তব্যে তিনি বলেন, সিগারেট থেকেই নেশার জগতে প্রবেশ করছে যুব সমাজ। তাই সিগারেটের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সামাজিকভাবে সমাজকে সচেতন করতে হবে। 69,000 কোটি টাকার স্বাস্থ্য খাতে এবার আমাদের বাজেট হয়েছে, দ্য হাইয়েস্ট বাজেট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আফটার লিবারেশন। যদি আমরা নেশার বিরোধী, ইফ ইউ ক্যান নট ফর্ম এ টোবাকো ফ্রি সোসাইটি অ্যান্ড অ্যাডিকশন ফ্রি সোসাইটি, if we fail to convert our society into a drug addiction free society, all investment will go in vain because our generation shall be collapsed. আলোচনা সভার পর হাম সংক্রমণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতাল ও চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টার ফলে দ্রুতই কমে আসছে হামের সংক্রমণ। আমরা সার্থক, এটা ডেফিনিশন, এটা বলা কঠিনভাবে ঠিক না, বাট এটা বলবো আমরা সার্থক আটকে রাখতে পেরেছি।
মৃত্যু যেভাবে শুরু হয়েছিল, যদি টিকাদান কর্মসূচিতে আমরা সফল না হতাম, আমাদের ডাক্তার নার্সরা যদি এইভাবে সেবা না দিতেন, আমরা যদি ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপেপ, হাই ফ্লো নজল ক্যানেল এগুলি যদি আমরা সরবরাহ না করতে পারতাম, আল্লাহ মাফ করুন, তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত। হামের ধারাবাহিক টিকাদান কার্যক্রম চলমান রাখলে ভবিষ্যতেও হামের প্রাদুর্ভাব এড়ানো সম্ভব বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার দিকে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ ভারতের অখণ্ডতাকে সম্মান করলেও ভারত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান শ্রদ্ধা দেখাচ্ছে না বলেও মন্তব্য তার। বিকেলে রাজধানীর শাহবাগে ভারত কর্তৃক বাংলাদেশে পুশিন সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে 11 দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এসব কথা বলেন তিনি। গোলাম পরোয়ার বলেন, আওয়ামী লীগের পতনের পর বিএনপি নতুন করে ফ্যাসিবাদী রাজনীতির পথ তৈরি করছে এবং দেশের স্বার্থবিরোধী শক্তিগুলো আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। 11 দলের নেতারা বলেন, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করতে না পারলে এবং সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। একই সঙ্গে সীমান্ত হত্যা এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। ক্ষমতাসীন বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস ভঙ্গ করে আবার সেই ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করার প্রেক্ষাপটে আমরা 11 দলীয় ঐক্য বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার আমরা আন্দোলন শুরু করেছি। বাংলাদেশের সীমানা, আমাদের এই ভূখণ্ডের পানি সমস্যা, সীমান্ত সমস্যা, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে ন্যায্যতা সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকার। সেই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ করে নিজেদের টাকায় 20,000 কিলোমিটারের খাল খনন এবং পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করা হবে। দুপুরে বুয়েটের কাউন্সিল ভবনে কৃত্রিম বুদ্ধিমত্তা AI যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে শিল্প হিসেবে ব্যবহার করতে চায় সরকার। মানব সম্পদ উন্নয়ন, পরিবেশ, জলবায়ু, বন্যার পূর্বাভাস সহ নানা খাতে AI এর ব্যবহারে আরো বেশি গবেষণার তাগিদ দেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। একজন সাংবাদিক যখন জিজ্ঞেস করেন যে 20,000 কিলোমিটার খাল খনন করবেন, এত টাকা কোত্থেকে পাবেন? পদ্মা ব্যারেজ করবেন 35,000 কোটি টাকা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ করতে লাগবে আরো 15 থেকে 20,000 কোটি টাকা। তিস্তা ব্যারেজ করতে হলে আমাদের লাগতে পারে এই মুহূর্তে 14,500-15,000 কোটি টাকা। তো এত বড় প্রজেক্ট আপনারা জিওবির মাধ্যমে করবেন, এই টাকা কোত্থেকে পাবেন? এটাই তো চ্যালেঞ্জ। একটা দেশে যদি খুব আমরা জ্ঞানভিত্তিক চিন্তা করি, একটা দেশে যদি আমরা দুর্নীতিকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করি, হাজার হাজার কোটি কোটি টাকা পার হবে না, পাচার হবে না, এটা সম্ভব। পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করে দেশের গৌরব বয়ে আনা পর্বতারোহী নুরুন নাহার নিম্মিকে সংবর্ধনা দিয়েছে পূবালী ব্যাংক PLC। পূবালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত তিনি। ব্যাংকটির প্রধান কার্যালয়ে শিখর জয়ীর সম্মানে শীর্ষক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। চলতি বছরের 27 মে নেপাল সময় ভোর 5:24 নুরুন নাহার নিম্মি মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেন। দীর্ঘ 14 বছর পর একজন বাংলাদেশি নারী হিসেবে তিনি এভারেস্ট জয় করে দেশের জন্য নতুন গৌরব বয়ে আনেন। অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল শাখা প্রধান সুলতানা শরীফুন নাহার। পরে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিম্মির হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক, ব্যাংকের নির্বাহী বৃন্দ, ঊর্ধ্বতন নারী কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব, দিল্লিতে তথ্য উপদেষ্টার সাথে আচরণে অসন্তোষ প্রকাশ, ব্যবস্থা নেবে ঢাকা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী।
যানজট ও ট্রাফিক সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর। গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠার পথে এগিয়ে নেওয়ার আহ্বান। দুবাই আটক বেনজিরের বিরুদ্ধে শাপলা চত্বর হত্যা সহ 10 মামলার তদন্ত চলছে। বিচারে কঠোর অবস্থানে থাকবে প্রসিকিউশন। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।